বাংলার চোর দালালরা যাকে ভয় পায় সেই বাংলার বাঘ মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, বিরোধী দলনেতা, আমাদের এই ত্রিপুরার পূর্ণ ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমি আমার 31 আরকেপুর মন্ডলে আপনাদের কিছু বলার জন্য এসেছেন। আমি স্বাগত জানাই মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে, ওনার এই আগমনকে, যিনি আমাদেরকে একটু সময় দিয়েছেন এই কিছু শোনার জন্য। তাই আমি আন্তরিক অভিনন্দন জানাই 31 আরকেপুর মন্ডলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এই বিজয় সংকল্প সমাবেশে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই কেন্দ্রের মনোনীত প্রার্থী তথা দীর্ঘ 10 বছরের বিধায়ক মাননীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয় আছেন, আমাদের এই 31 আরকেপুর মন্ডলের ইলেকশন ইনচার্জ তথা শুধু পশ্চিমবাংলা থেকে আগত মাননীয় বিধায়ক ভারতীয় জনতা পার্টি বিমান ঘোষ মহোদয় উপস্থিত আছেন, আমাদের গোমতী জেলার সহসভানেত্রী সবিতা নাথ মহোদয়া তৎসহ উপস্থিত এই 31 আরকেপুর মন্ডলের বিভিন্ন বুথ থেকে আগত আমার পৃষ্ঠপোষক থেকে শুরু করে সাধারণ নাগরিক যারা মন্ডলের কার্যকর্তা প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অগ্রিম শুভেচ্ছা জানাই আগামী 2023-এর 2রা মার্চের। বন্ধুগণ, আপনারা সবাই জানেন দীর্ঘ 25 বছর একটা জগদ্দল অপশাসনকে সরিয়ে 2018 সনে আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এই ত্রিপুরা নতুন সূর্যোদয় হয় এবং মানুষ একটা মুক্তির শ্বাস নিতে পারছিল এই 2018 পরে, যেখানে বিগত সময়ে গণতন্ত্র শুধু ভুলুণ্ঠিত ছিল। আজকে সেই গণতন্ত্রের ভুলুণ্ঠিতকারীরা আজকে সারা রাজ্যব্যাপী একটা ষড়যন্ত্রের চক্রান্ত, একটা জাল বুনছে। তারা গণতন্ত্রকে রক্ষার নামে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এবং চিৎকার চেঁচামেচি করছে। আমরা বলে দিতে চাই তারা কোন গণতন্ত্রের কথা বলছিল, যে গণতন্ত্রের সময়, যেই দিনকার সময়ে উনাদের আমাদের প্রত্যেকটা কৃষককে উনাদের দুয়ারে দুয়ারে কৃষকের সার চাইতে হতো, একটা 5 কেজি সারের জন্য ওনাদের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো। ওনারা কোন গণতন্ত্রের কথা বলছিল, যেখানে বিরোধী দলের কোন স্বাধীনতা বলতে কিছু ছিল না, যেখানে প্রত্যেকটা 5 বছর অন্তর অন্তর যখন সরকার পরিবর্তন হতো না, বিরোধী দলের কর্মী সমর্থকদের খুব খুন করা হতো, কত মায়ের কুল খালি করা হতো, প্রত্যেকটা বিরোধী দলের সমর্থকের যারা মা বোনরা ছিল তাদের ইজ্জত লুণ্ঠিত করা হতো। তারা সেই গণতন্ত্রের কথা বলছে, তারা সেই গণতন্ত্রের কথা বলছে যেই দিনকার যে শুধু ভারত মাতা কি জয় এই কথাটা বলার অপরাধে আমার এবিভিপির কার্যকর্তার মুখে পেশাব করে দিয়েছিল। এই ধরনের গণতন্ত্রের কথা তারা আজকে বলছে। তাই আমরা আজকে এই বিজয় সংকল্প র্যালিতে শুধু এতটুকুই বলবো, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ কি আমাদের মুখ্য বক্তা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় আমাদেরকে বলবেন এবং আমরা এসছি এখানে ওনাকে শোনার জন্য। তাই আমি শুধু এতটুকুই বলবো, এই গণতন্ত্রের ধ্বজাধারীদের আপনারা যেখানে দেখবেন, আপনারা এই সমাজে ওদের কোনো ঠাঁই নেই, কোথাও কোনো এদের জায়গা নেই, তাদেরকে যখনই দেখবেন, কারণ কি আজকে 2 হারমাত বাহিনী, যে 88 কালো দিনের নায়ক কংগ্রেসীরা আর এই দীর্ঘ 25 বছর অপশাসনকারী যে বামপন্থীর হারমাতেরা সবাই একত্রিত হয়ে আমাদের এই ত্রিপুরা শান্ত ত্রিপুরাকে অশান্তকরণ একটা প্রয়াস চলছে। তাই এই যে হারমাত বাহিনীর থেকে কিভাবে আমাদেরকে ত্রিপুরাকে বাঁচাতে হবে এবং আগামী 2023-এর 16 ফেব্রুয়ারি যে আমাদের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, সেই উৎসবে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোটদানে অংশগ্রহণ করে, বাক্সবন্দি করে, এই বিরোধীদের জামানত জব্দ করে আমাদের 31 আরকেপুর মন্ডলের মাননীয় বিধায়ককে আবারও পবিত্র বিধানসভায় বিপুল পরিমাণ ভোটে আপনারা পাঠাবেন, সেই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রাখছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বাগত ভাষণ রাখার জন্য মাননীয় মন্ডল সভাপতি 31 আরকেপুর মন্ডল শ্রী প্রবীর দাস মহোদয়কে। এবারে আমরা অনুরোধ করব আজকের এই বিজয় সংকল্প র্যালিতে আমাদের এই জনসভাকে সম্বোধন করার জন্য ভারতীয় জনতা পার্টির 31 আরকেপুর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে। আমার সঙ্গে সবাই একবার বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। মোদীজি, মোদীজি, বিজেপি, বিজেপি। মাননীয় যিনি আজকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, নিজেকে অনেক ক্ষমতাধারী বলে বিবৃত করেন, ওনাকে হারিয়ে
বিধানসভা ভোটে ওনাকে হারিয়ে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতৃত্ব মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এবং ওনার প্রতি আবারও বলছি, জোরে করতালি দিয়ে ধ্বনি দিয়ে ওনাকে এই 31 কিশোরপুর মন্ডলের যারা আজকে উপস্থিত আছেন সবাই ধ্বনি দিয়ে ওনাকে স্বাগত জানান। বলুন শুভেন্দু অধিকারী জি, শুভেন্দু অধিকারী জি, শুভেন্দু অধিকারী জি। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখানে উপস্থিত আছেন, যিনি আমাদের 31 কিশোরপুর এই বিধানসভা কেন্দ্রের যিনি নির্বাচনী দায়িত্ব নিয়ে বেশ কিছুদিন যাবৎ ভীষণভাবে পরিশ্রম করে আমাদের সাংগঠনিক শক্তিকে যথেষ্ট শক্তিশালী করেছেন। তিনি অন্য কেউ নয়, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক বিমান ঘোষ মহাশয় এবং আমাদের 31 কিশোরপুর মন্ডলের সভাপতি প্রবীর দাস এবং ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার যিনি মাননীয় সহ সভাধিপতি যেহেতু সবিতা নাগ মহাশয়া এবং এখানে উপস্থিত অন্যান্য অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পঞ্চায়েতের থেকে যারা আগত প্রধান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা এবং আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত এবং বিভিন্ন মোর্চার যারা পদাধিকারী আছেন সকলকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমরা সকলেই ব্যস্ত অপেক্ষা করছি শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য শোনার জন্য। আপনারা সকলে জানেন যে আগামী 16 ফেব্রুয়ারি যেখানে এই বিধানসভা নির্বাচনের ভোটের দিনক্ষণ এবং তার জন্য সমস্ত রাজ্যব্যাপী যেমন আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতৃত্ব থেকে শুরু করে সকলে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। একটাই লক্ষ্য আছে যে দীর্ঘ 25-10 বছর 35 বছর ধরে এই রাজ্যের মধ্যে কমিউনিস্ট পার্টির শাসন ব্যবস্থা ছিল। আমরা জানি যে এই রাজ্যে একটা ক্ষুদ্র রাজ্য হতে পারে, কিন্তু রাজ্যের মধ্যে ঈশ্বরের আশীর্বাদে অনেক কিছু আমাদের দিয়েছেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদ আমাদের দিয়েছেন। কিন্তু বারবার এই জঘন্য রাজনীতি, স্বজন পোষণের রাজনীতি, হিংসার রাজনীতি, গরিব মানুষকে শোষণের রাজনীতির মাধ্যমে রাজ্যকে অনেক পিছিয়ে দিয়েছে। মানুষ শক্তিশালী হতে পারেনি, মানুষ তার অর্থনৈতিক রোজগারকে বৃদ্ধি করতে পারেনি, মানুষের স্বাভাবিক অধিকার, নিজের প্রয়োজন অধিকার কখনো তারা ব্যক্ত করতে পারেনি, কিন্তু বলার অধিকার ছিল না। নেমে আসতে আঘাত, বহু রাজনৈতিক খুন করা হয়েছে, 25 বছর ধরে বহু মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করার ক্ষমতা ছিল না। সেই জায়গা থেকে মানুষ মুক্তির রাস্তা খুঁজছিল এবং গত 2018 সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যের মানুষকে তিনি মুক্তি দিয়েছেন। মানুষের ভাষা উনি বুঝেছেন। উনি বারবার প্রতিটি সভাতে বলেছিলেন যে আমি রাজ্যের প্রতিটি মানুষের চেহারা দেখলে বুঝতে পারি যে মানুষ চাইছে মুক্তি। তাই বারবার তিনি এসেছেন, একটা নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দফা এসেছেন রাজ্যের মধ্যে আর বলেছেন যে আমরা মুক্তি দেব, আর মুক্তি দিয়ে রাজ্যের মানুষের কল্যাণে আমাদের সরকার কাজ করবে। আমরা 5 বছর ব্যাপী এই রাজ্যের প্রতিটি মানুষ, অন্তিম পর্যায়ে মানুষ থেকে শুরু করে যেখানে রাজ্য কৃষি প্রধান রাজ্য, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন, ঘোষণা করেছেন যে 2022-23 সালের মধ্যে সারা ভারতবর্ষের কৃষি ব্যবস্থা উন্নত করতে হবে, মানুষের রোজগারকে দ্বিগুণ করতে হবে। আমরা রাজ্যের মানুষ, অধিকাংশ মানুষ এখানে কৃষি প্রধান এই রাজ্যের কারণে সবাই কৃষিকাজের সঙ্গে যুক্ত। আমরা করেছি, আমরা 2018 সালে সরকারে বসেছি। 5 বছরের সময়ের মধ্যে 2.5 বছরের বেশি আমরা করোনাতে আক্রান্ত হয়ে আমরা স্বাভাবিক কাজ করতে পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা কাজ বন্ধ রাখিনি। আমাদের রাজ্য সরকারের নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করেছি। প্রধানমন্ত্রী অনুপ্রেরণায় করোনায় আমরা কাজ করার চেষ্টা করেছি। আজকে খুব গর্বের সঙ্গে বলতে পারি, এরা যে অধিকাংশ মানুষ যেখানে কৃষি কাজের সঙ্গে যুক্ত, তাদের তখন মাথা পিছু রোজগার ছিল কত?
6,580 টাকা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তোমরা এই 2022-23 সালের মধ্যে রোজগার দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, এবং আমরা সেখানে রাজ্যের কৃষকরা দ্বিগুণ আমরা রোজগারের পথে আমরা পৌঁছে গেছি, যেটা আগামী দিনে এই রাজ্যের কৃষকদের কল্যাণে আমরা কাজ করেছি। এবং সেইখানে প্রতিটি ক্ষেত্রে, শুধু কৃষি ক্ষেত্রে নয়, রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমরা রাজ্য এগিয়ে গেছি। রোজগারের দিক দিয়ে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা ঘরে ঘরে রোজগার দেওয়ার যে ঘোষণা ছিল, আমাদের যে ভিশন ডকুমেন্ট ছিল, সেই ভিশন ডকুমেন্ট অনুযায়ী আমরা সেখানে ভিশন ডকুমেন্টে 100% কাজ করেছি। শুধু 100% নয়, তার থেকে বেশি অনেক কাজ করেছি। অন্তিম পর্যায়ে মানুষ, কৃষক, শ্রমিক থেকে শুরু করে গরিব মানুষ, যাদের ঘর নেই, যাদের বিদ্যুৎ নেই, যাদের জল ছিল না, যাদের শৌচালয় ছিল না, তাদের প্রত্যেকের কাজ করে দিয়ে সরকারি কর্মচারী পর্যন্ত আমরা কাজ করে সরকারি 5 বছরে দেখিয়েছি। সরকারি কর্মচারীদের 5 বছরের মধ্যে 20% দিয়ে দেওয়া হয়েছে, যা এই রাজ্যে ইতিহাসে কোন সরকার করতে পারেনি, যেটা ভারতীয় জনতা পার্টির এই সরকার আমরা রাজ্যে করে দেখিয়েছি। আজকে রাজ্যে মহিলাদের সশক্তিকরণের জন্য আমরা সেখানে যা বলেছিলাম তাতে অনেক দূরে এগিয়ে গেছি। আগে বামফ্রন্টের সময় 25 বছর এক নাগারে সরকারে থাকার সময় তারা মাত্র এসএসজি গ্রুপের মধ্যে 4100 কিছু বেশি এসএসজি গ্রুপের মাধ্যমে মহিলাদের যুক্ত করা হয়েছিল। আমরা 5 বছরে 43,000-এরও বেশি মহিলাকে এসএসজি গ্রুপের মাধ্যমে আমরা এনেছি, যার টিআরএমের মাধ্যমে 500 কোটি টাকারও বেশি আমরা লোনের মাধ্যমে সবাইকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছি। মহিলাদের সশক্তিকরণ শুধু মুখের কথা নয়, শুধুমাত্র রাজনৈতিক স্লোগান দিলে হবে না, যে তাদের সঠিক কাজ করে রাস্তা দেখাতে হবে, এবং মহিলাদের জন্য আলাদাভাবে প্রধানমন্ত্রী দিশাতে আমাদের সরকার সে কাজ করছি। আজকে রাজ্য সরকারের আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুলিশ চাকরির ক্ষেত্রে আমরা 100টি যদি চাকরি দেই, 10 জন মহিলাদের চাকরি রিজার্ভেশন আমরা করেছি, 10% রিজার্ভেশন করেছি। এটা আমাদের রাজ্য সরকার করে দেখিয়েছে। আবার মহিলাদের ক্ষেত্রে 33% রিজার্ভেশন সরকারি চাকরির ক্ষেত্রে সরকার করেছে। আমরা মহিলাদের সশক্তিকরণ করার পথে এগিয়েছি, এবং আমরা অনেক দূরে এগিয়ে গেছি। বন্ধুগণ, এই উদয়পুর শহর একটা প্রাচীন শহর। এখানে কোন এক সময় রাজধানী ছিল অর্ডারের। মাতা ত্রিপুরেশ্বরী পবিত্র ভূমি, 51 ফিটের 1 ফিট আমাদের এই ভূমিতে আমাদের সেখানে অবস্থিত। আমরা গর্বিত যে আমরা এমন একটা ভূমিতে বসবাস করি, যে ভূমিতে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে আছে, এবং মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে আন্তর্জাতিক স্তরে এক তীর্থক্ষেত্র হিসেবে ঘোষণা করেছি, এবং সেটা কাজ চলতে পুরো হবে। আগামী যেখানে দীপাবলি উৎসবের আগে খুলে দেওয়া হবে এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে, সারা আন্তর্জাতিক স্তরে সেখানে নাম খেতে হবে। আমরা সেই কাজ করেছি। উদয়পুরের মন্দির সরোবর নগরী করে সবাই বলি আমরা। উদয়পুরকে দীর্ঘ 25 বছর নয়, শুধু ভারতবর্ষ স্বাধীন হয়েছে 75 বছর ধরে এই প্রাচীন সরকার অবহেলিত করেছে, বঞ্চিত করা হয়েছে। কখনো ফিরে দেখেনি কোন সরকার। আমাদের সরকারের সময় আমরা সেই উদয়পুর শহরকে সাজিয়ে তোলার ব্যবস্থা আমরা করেছি। দিঘিগুলোকে সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য আমরা করে সেগুলো দিঘিগুলোর সৌন্দর্য পরিবেশ আমরা ব্যক্ত করেছি। এই সাধারণ জগন্নাথ দিঘি থেকে শুরু করে মহাদেব দিঘি, প্রত্যেকটা দিকে সাজিয়ে তোলার ব্যবস্থা করা হয়েছে, এবং সেগুলো আমাদের সরকার করেছে। বিভিন্ন রাস্তাঘাট 31 কৃষি মন্ডলের যত করে রাস্তাঘাট আছে পিডব্লিউডির 100% রাস্তা আমরা করে দিচ্ছি 5 বছরে, যা বিগত সরকার করে দেখাতে পারেনি। পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আপনাদের সামনে কিছু দূরে নয়, এখান থেকে 1 কিলোমিটার দূরে নয়, 500 মিটার দূরে, যেখানে এই গোমতী জেলার হাসপাতাল, জেলা হাসপাতাল তৎকালীন সময় মনে আছে 2013 সালের তখন বিধানসভা নির্বাচনের 1.5 বছর আগে তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ভোটের কারণে উনি সেখানে এই হসপিটাল ওপেনিং করে দিয়ে যান, যেখানে বিনা কাজ কমপ্লিট হয়নি। আর আজকে সেই অবৈজ্ঞানিক হসপিটালের কারণে আজকে সকল মানুষ এখানে জেলার যারা এখানে চিকিৎসা করতে সকলে ভুগতে হচ্ছে। আমাদের সরকার চেষ্টা করেছে, ইঞ্জিনিয়ারও বলেছে বিল্ডিং ঘুরিয়ে দিতে হবে, নতুন করে বিল্ডিং করতে হবে, এখানে রুগী থাকার মতো অবস্থা নয়। আবার সেই জায়গায় বসে আমরা বিভিন্ন ভাবে পরিকল্পনা নিয়েছি। অপেক্ষা করুন, আগামী কিছুদিনের মধ্যে এই হসপিটালকে মানুষের চিকিৎসা পরিষেবা উপযুক্ত করে ব্যবস্থা করা সেন্টার করে দেওয়া হয়েছে। আগে একটা লোকের যদি অ্যাক্সিডেন্ট হতো তাকে সঙ্গে সঙ্গে এই রাজ্যের বাইরে কোথাও রেফার করা হতো।
জমি জমা বিক্রি করে গরিব মানুষ সম্পদ বিক্রি করে সম্পদ বন্ধক রেখে ভিক্ষা করে নিজের মানুষকে বাঁচাবার চেষ্টা করা হতো। আমরা সরকারে এসে ক্ষমা সেন্টার চালু করে দিয়ে আমরা নিউরো সার্জনকে এখানে আমরা করে আজকে এই রাজ্যে কোন এই ধরনের চিকিৎসা এই ধরনের কেস করে রেফার কেস হয় না, এই রাজ্যে তার চিকিৎসা পরিষেবা করে দেওয়া হয়, মানুষ বেঁচে গেছে। আজকে সেই জায়গায় শুধু আগরতলা ছিল, আজকে আবার উদয়পুর শহরে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বে হাত দিয়ে এখানে ট্রমা সেন্টার খুলে দেওয়া হয়েছে, সেখানে উদয়পুরের কাছে আমাদের মানুষের চিকিৎসা পরিষেবা পায়। রাজ্যের এখানে আরো বলে দিই, কৃষি প্রধান এরিয়ায় পেপানিয়া মানুষ কোথায় উপকার পেয়েছেন স্যার, রাজ্যের সঙ্গে আপনারা পেয়েছেন। এখানে কৃষি মার্কেট গড়ে স্যাংশন করে দেওয়া হয়েছে, আপনাদের এখানে মার্কেট হবে, রোদে জলে বৃষ্টিতে পুড়ে করতে হবে না, এখানে সমস্ত আধুনিক পরিষেবা দেওয়ার ব্যবস্থা সরকার করে দিয়েছে। গোকুলপুর করে দিয়েছে, ধর্মনগর করে দেওয়া হবে, হিলপাড়া করে দেওয়া হয়েছে, শালগড়া করে দেওয়া হয়েছে, আগামী দিন আপনাদের এখানে রাজারবাগ করে দেওয়া হবে, আগামী দিন রাজস্বী সেই জায়গায় করে দেওয়া হবে, ভদেশ্বর বাড়িতে করে দেওয়া হবে, সেগুলো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর আগের গরিবের চেহারা রাস্তায় পড়ে যাও, জল পাও, রোদে বিক্রিতে পড়ো, সেই ব্যবস্থা আমরা নেই, আমরা সকলকে সম্মান করতে জানি। ভারতীয় জনতা পার্টি রাজনীতির উঠতে উঠে প্রতিটি মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। তাই বন্ধুগণ, আমার কথা আমি সবসময় বলি, কিন্তু আমি যার কথা শোনার জন্য আপনি সকলে তো অধৈর্য ভাবে বসে আছেন এবং সকলে বলতেন, আগে রাজনীতি অনেক সময় সভা করতে গেলে বলতেন যে আমাদের মাঝে মধ্যে আমরা যখন শুভেন্দুবাবুর বক্তব্য শুনতেন, কলকাতায় যখন চিন্তিত করেছিল মমতা দেবীর বাহিনীরা, তখন সকলে বলতেন মাঝে মধ্যে শুভেন্দু বাবুকে এনে আমাদের কিছু কথা বলে দিন, আমরা উৎসাহিত হই। আজকে সেই সময় এসেছে, শুনবেন। বন্ধুগণ, আগামী 16 ফেব্রুয়ারি কংগ্রেস সিপিএম এর নেতাদের কারণে এ রাজ্যের এক অশুভ শক্তির উদ্ঘাটন হয়েছে। আবার যে শক্তি বিগত দিনে হিংসা সৃষ্টি করেছিল, আগামী দিন আরো ভাবে এই মানুষকে বর্জন করতে হবে। আমরা নির্বাচনে জয় সম্পর্কে কোন সন্দেহ আমাদের কাছে নেই, আমরা অনেক বেশি সংখ্যক সিট নিয়ে এ রাজ্যে ক্ষমতা হতে ভারতীয় জনতা পার্টি, এতে কোথাও সন্দেহ নেই। আমাদের একটা চিন্তা করতে হবে, আমরা যদি সরকার কাজ করে থাকি আর ওই অশুভ শক্তিকে যদি রুখতে হয়, তাহলে ওদেরকে বর্জন করুন, বিদায় করুন। ওদের বাক্সে ভোট নয়, ভোটে ভোট দিলে বিগত দিনে যে অশান্তির পরিবেশ ছিল, পূর্ণ হয়েছিল, অনেক মানুষ সেই পরিবেশকে আমরা আনতে দিতে পারি না। এদেরকে ভোট দিয়ে, এদের ভোট না দিয়ে প্রমাণ করে দিতে হবে রাজ্যের মানুষ তো অশুভ এই জোটকে মানুষ বিশ্বাস করে না, অশুভ শক্তিকে আনবে না, এবং তাদেরকে বিদায় করুন, তাদেরকে তাদের বাক্সে খালি করে দিন, যাতে আর জীবনে কখনো চিন্তা না করতে পারে এই রাজ্যের পবিত্র ভূমিতে হিংসার পরিবেশ তৈরি করতে পারে। আমার আবেদন থাকবে 16 ফেব্রুয়ারিতে যে ভোট আসছে, সেই ভোট আপনাদের কাছে অমূল্য, আমাদের কাছে অমূল্য। আমরা চাই শান্তির পরিবেশ করেছি, আগামী দিনে শান্তির পরিবেশ করতে থাকবো। আরো বেশি কি উন্নতি করেছি, আরো বেশি করে এ রাজ্যে উন্নতি হবে, বেশি করে মানুষের রোজগার বাড়বে, মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারবে, হিংসাকে দূরে রাখতে হবে, এবং সমস্ত কিছু করার জন্য আমাদের সরকার প্রস্তুত। মাথার উপরে কে আছে? উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে রাজ্যকে সমস্ত রকম কমিউনিকেশন দিক দিয়ে বলুন, সমস্ত ব্যবসার দিক দিয়ে বলুন, এবং এয়ারপোর্ট এয়ারওয়েজ থেকে শুরু করে একটা হাইওয়ে ছিল, 7টি হাইওয়ে তৈরি হচ্ছে। আর কি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি? তার কোনো বিরাম নেই। আগামী দিনে রাজ্যকে অন্যতম রাজ্য ঘোষণা করবে। পর্যটনের ক্ষেত্রে রাজ্যকে অনেক দূর আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা গর্বিত যে পৃথিবীর সমস্ত রাষ্ট্র বলতে পারবে ত্রিপুরা কোন জায়গায় আছে। আজকে ত্রিপুরাতে আমাদের ঊনকোটি 800 শতাব্দীর সময়ে যা সৃষ্টি হয়েছিল, আজকে তো ওয়ার্ল্ড হেরিটেজের জায়গা পেয়েছে। রাজ্যকে চিনবে, কাউকে বলতে হবে না। আগে ত্রিপুরা যদি বলতাম, আমি দাদা কলকাতায় পড়াশোনা করতাম আমার স্ট্রিটে, এবং সেখান থেকে যখন 1970 ওই সময় 68, 1970 থেকে তখন যদি প্লেন আসতো, কাউকে বলতাম যে আমি ত্রিপুরা যাব, সঙ্গে সঙ্গে বলে দিত ত্রিপুরা মানে কোথায়, বাংলাদেশে না, ত্রিপুরা আসামের কোথাও কোনায়। আর সেই ত্রিপুরাকে কেউ চিনত না। আজকে ত্রিপুরাকে সারা পৃথিবী চেনে। আজকে ওয়ার্ল্ড হেরিটেজের জায়গা পেয়েছি আমরা। আজকে আমাদের রাজ্যের উৎপাদিত ফসল, আনারস, কাঁঠাল থেকে লেবু থেকে শুরু করে জার্মান, ইংল্যান্ড থেকে শুরু করে দুবাই, কাতার যায় আজকে রাজ্যকে চেনার জন্য। ওই সময়ে সেই সময় বামপন্থের যারা নেতা ছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্যকে বলতেন সোনার রাজ্য, আর দিয়ে গেছেন 13,500 কোটি টাকার দেনা আমাদের। উনার নিজের পরিচয় রাজ্যের পরিচিতি ছিল।
রাজ্য কখনো পরিচিত রাজ্য নামে হতে পারেনি। আজকে ত্রিপুরার পরিচিতি ত্রিপুরা রাজ্য দিয়ে আপনাদের সৌভাগ্য, আপনাদের কারণে হয়েছে। আগামী দিন এই সঙ্গে সমস্ত মানুষের সম্মান থাকবে। তা আমি আবার সকলকে, আমাকে ভারতীয় জনতা পার্টি আবার এখানে মনোনীত করেছেন, পদ্ম বলছেন ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আবার কাজ যেটা করার আমি মনে করি না আমি সবটা করতে পেরেছি। আমি এতটুকু বলতে পারি, যতক্ষণ দায়িত্বে থাকবো ততক্ষণ আপনাদের জন্য কাজ করবো, এটা আমার নিশ্চিত প্রতিষ্ঠিত থাকলো। এবং সকলকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিজয় সংকল্প সমাবেশে মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের এই সমাবেশের আমাদের অতিথি তথা 31 আরকেপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে এবারে সেই সময়ের অপেক্ষা যার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আজকের এই সমাবেশে এবারে আমরা অনুরোধ করব মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা পশ্চিমবঙ্গের আদরণীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे 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 बीजेपी बीजेपी প্রণজিৎ সিংহ রায় শুভেন্দু অধিকারী भारत माता की। भारत माता की, भारत माता की। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, গণদেবতা জনতা জনার্দন, আমাদের এই বিধানসভা কেন্দ্রের ভোটার ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। আজকে যে সময়ে আমি আরকেপুর বিধানসভায় মাননীয় প্রণজিৎ সিংহ রায়ের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখছি, ঠিক একই সময় আগরতলাতে যিনি নোটার থেকেও কম ভোট পাবেন ত্রিপুরাতে, আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নন্দীগ্রামে হেরেছেন, মমতা ব্যানার্জি এক ঝুড়ি লোক নিয়ে ওখানে মিছিল করছেন। জেতা লোক আরকেপুরে আর হারা লোক আগরতলাতে। একই সময় গতবারে প্রণজিৎ দাস 4,500 জিতেছিল, এবারে এত ভোটে জেতান যাতে বিরোধী দলের প্রার্থী, তিনি তো আবার কোদাল বেলচা পাননি, তার যাতে সিকিউরিটি মানি 10,000 টাকা ওটা ফেরত না পান, এটা আপনাদেরকে করে দেখাতে হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের রাষ্ট্রবাদী নেতা এবং এই মণ্ডলের তরুণ লড়াকু সভাপতি, যিনি এখানে সংগঠনকে হাতের তালুর মতো সাজিয়ে নিয়েছেন, মাননীয় প্রবীর দাস মহোদয়। আমি ধন্যবাদ জানাবো অত্যন্ত বিনয়ী, নম্র এবং ডাউন টু আর্থ মানুষের নেতা, এই রাজ্যের গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টার, একাধিক দপ্তরের সফল মন্ত্রী, আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নের প্রার্থী সম্মানীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয়, যিনি রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে আপনাদের আগামী দিনের বিধায়ক হতে চলেছেন। আমি আমার সাথে পেয়েছি পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির সম্পাদক, পুরসুরা কেন্দ্রে গত বিধানসভা ভোটে তিনি 30,000 ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করেছিলেন। আমার সহকর্মী এই এলাকায় যিনি নেতাগিরি করতে আসেননি, আপনাদের সঙ্গে বন্ধুর মতো কাজ করে চলেছেন, ভাতৃপ্রতিম বিমান ঘোষ মহোদয়, তাকে অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের মহিলা নেত্রী সবিতা নাগ মহোদয়া আছেন, তাকে অভিনন্দন
সমস্ত পৃষ্ঠা প্রমুখ, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মন্ডল এবং মোর্চার নেতৃবৃন্দ এবং গ্রাম পঞ্চায়েত এবং পুরসভার নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, একটা ডিসিপ্লিন পার্টি না হলে দেখো চেয়ারম্যান সাহেব নিজে বসে আছে, মিউনিসিপালিটির চেয়ারম্যান। এটাই বিজেপি। এই শৃঙ্খলাবদ্ধ পার্টিতে যারা যারা আজকে এখানে এসেছেন বিজয় সংকল্প নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 18 সালে আপনারা ডবল ইঞ্জিন সরকার তৈরি করেছিলেন। ডবল ইঞ্জিন সরকার আপনাদের জন্য ত্রিপুরাকে কি কি দিয়েছেন চোখের সামনে তা আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে মাননীয় প্রণজিৎ দা বলেছেন যে একটা জাতীয় সড়ক ছিল, 7টা জাতীয় সড়ক ছুঁয়ে গেছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আনুকূল্যে। মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের কি অবস্থা ছিল আগে, আজকে এয়ারপোর্টের ভুল বদল হয়েছে। ত্রিপুরায় রেলের মানচিত্রে কতটুকু জায়গা দখল করেছিল আগামী দিনে এবং বর্তমানেও যে রেল প্রজেক্টগুলো এখানে নেওয়া হয়েছে তাতে আগামী দিনে সমগ্র ত্রিপুরা রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে চলে আসতে বেশি সময় লাগবে না। এর বাইরেও যেটুকু জলপথ আছে তাকে সঠিকভাবে ব্যবহার করে এই ত্রিপুরার যে পরিচিতি, তার যে বাণিজ্য, তার যে ক্ষুদ্র শিল্প, বিশেষ করে উদ্যান পালন শিল্প, আনারস থেকে শুরু করে নানা ধরনের কৃষিজ ফসল, চা শিল্প থেকে শুরু করে ত্রিপুরার সাধারণ মানুষ যেখানে যুক্ত থাকেন, সামগ্রিক উন্নয়ন তার ব্যাপ্তি যথেষ্ট পরিমাণে এখানে বেড়েছে। এটা সম্ভব হয়েছে ডবল ইঞ্জিন সরকারের জন্য। ডবল ইঞ্জিন সরকার মানে কি? ভারতে দিল্লিতে যে সরকার আছে সেই একই দলের সরকার যদি রাজ্যে থাকে তাহলে প্রকৃত উন্নয়ন সম্ভব। আমাদের বিরুদ্ধে প্রার্থী দলকে কে লড়ছে? কারা লড়ছে? লড়ছে সিপিআইএম, কংগ্রেস সমঝোতা করে। কেউ 7টা আসনে প্রার্থী দিতে পারেনি। ত্রিপুরা কথা কিছু আসনে লড়ছে, অন্যদের কথা নাই বা বললাম। আপনারা দেখেছেন দশকের পর দশক ধরে সিপিআইএম নেতৃত্বে বামফ্রন্ট ত্রিপুরাতে রাজত্ব করেছে। এই রাজত্বে আপনারা কি কি পেয়েছেন? আপনারা রাজত্বে ঘর জ্বালানো, ঘর পোড়ানো, সন্ত্রাস। সন্ধ্যের পরে ত্রিপুরাতে মানুষ রাস্তায় বেরোতে পারত না। কোথাও বাঙালি অবাঙালিদের মধ্যে লড়াই, কোথাও উপজাতি উপজাতিদের মধ্যে লড়াই। এইভাবে সমগ্র ত্রিপুরাকে জঙ্গলের রাজত্বে পরিণত করেছিল সিপিআইএম এর নেতৃত্বে বামপন্থীরা। 1978 থেকে 1988, 10 বছরের হিসাবটা একটু পাতা উল্টে আমার নতুন প্রজন্ম, আমার যুবক যুবতী বন্ধুরা একটু আপনারা সেই অন্ধকারময় দিনের দিকে তাকিয়ে দেখুন। 10 বছরে সিপিআইএম এর প্রথম 10 বছরে 350 জন রাজনৈতিক কর্মী খুন হয়েছিল এই ত্রিপুরাতে। আজকে সেই ত্রিপুরা শান্তি বিরাজ করছে। এখানে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আছে। কেউ বলছে ত্রিপুরাকে আবার ভাগ করে দাও। আমি আশা করি কেউ ত্রিপুরাকে ভাগ হোক চান না। আপনারা চান এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত। আমরা সবাই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা পাহাড় সমতল,
জঙ্গল শহর সবাই একসঙ্গে বসবাস করে এই ত্রিপুরাকে উন্নয়নের জায়গায় নিয়ে যাব। কিছুদিন কংগ্রেস এখানে শাসন করেছে, প্রয়াত সন্তোষ মোহন দেবের নেতৃত্বে রিকিং ডে বলা হতো। তাদের সময়ও জঙ্গলের রাজত্ব মানুষ দেখেছে। আজকে অল ইন্ডিয়া লেভেলে আপনারা বলুন, বিজেপির কোন বিকল্প আছে দিল্লিতে? মোদিজির কোন বিকল্প দিল্লিতে আছে? এই দলগুলো গিয়ে বা কি করবে, জিতে বা কি করবে? যে সরকারের সময় চাকরি দেওয়া তো দূরের কথা, ক্যাডারদেরকে ঢোকাতে গিয়ে, মেধা ভেঙে চাকরি করতে গিয়ে হাজার হাজার লোক কর্মচ্যুত হয়েছে। এই সিপিআইএম কংগ্রেসের কাছ থেকে আমার শিক্ষিত যুবক যুবতীরা নতুন করে কিছু আশা করতে পারেন না। তাই ডবল ইঞ্জিন যদি সিঙ্গেল ইঞ্জিনে রূপান্তরিত হয়, তাতে ঝুঁকি অনেক বেশি, উন্নয়ন ডিরেল হওয়ার সম্ভাবনা বেশি। কেন বলছি? আমি পশ্চিমবঙ্গ থেকে আসছি। আমি 21 বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জিকে পরাস্ত করেছি এবং ভারতীয় জনতা পার্টি আমাকে অপোজিশন লিডারের দায়িত্ব দিয়েছে। আপনারা শুনে রাখুন, পশ্চিমবঙ্গে 2021 সাল পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি মমতা ব্যানার্জির সিঙ্গেল ইঞ্জিনের সরকার চালু করতে দেয়নি। আপনারা শুনে রাখুন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 19 সাল পর্যন্ত কৃষকরা ক্ষতিপূরণ পেয়েছেন। তারপরে যেহেতু পিএম ক্রপ ইন্স্যুরেন্স লেখা ছিল, প্রধানমন্ত্রী ফসল বীমা প্রধানমন্ত্রীর নাম লেখা থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ইঞ্জিন সরকার সেখানে বন্ধ করে দিয়েছে। চালু করেও আয়ুষ্মান ভারতের কথা আপনারা জানেন, হেলথ কার্ড মোদিজির দেওয়া। এই আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে আপনি সিএমসি ভেলোরে যান, মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, বাঙ্গালোরে দেবী সেঠির হসপিটালে যান, আগরতলা উদয়পুরে নার্সিং হোমে যান, গৌহাটি এইমসে যান, আপনি সব জায়গায় চিকিৎসার সুযোগ পাবেন। গোটা ভারতে আয়ুষ্মান ভারত চালু আছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ইঞ্জিনের সরকার আয়ুষ্মান ভারত চালু করেননি। সেখানকার সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা কিন্তু চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। গত 12 বছরে পশ্চিমবঙ্গে একটা শিল্প আসেনি। উপরন্তু সিঙ্গুরে টাটার তৈরি একদম আস্ত কারখানাকে মমতা ব্যানার্জি ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছেন, আর টাটার কারখানা চলে গেছে গুজরাটের সানন্দে। তাই পশ্চিমবাংলার লোক বলে এ রাজ্যের নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে। পশ্চিমবঙ্গে একটা নতুন রেল লাইন, নতুন এয়ারপোর্ট, নতুন সিপোর্ট কিচ্ছু হয় না। কেন হয় না? কারণ সিঙ্গেল ইঞ্জিনের সরকার আছে। সারাদিন শুধু দিল্লির বিরোধিতা করো, বিজেপির লোকেদের নামে মিথ্যা মামলা করো, আর কি করে নিজের ভাইপোকে প্রতিষ্ঠা করা যায় সেই কাজটা করো, আর অন্য কোনো কাজ তাদের নাই। মোদীজি আসার আগে ভারতবর্ষে ভোট হতো পরিবারবাদের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে, তোষণের ভিত্তিতে। মোদীজি আসার পরে গোটা দেশ থেকে পরিবারবাদ, তোষণ আর জাতপাত তুলে দিয়েছেন। শুধু দুটো রাজ্যে এখনো তুষ্টিকরণ আর পরিবারবাদ চলছে, একটা দক্ষিণের তেলেঙ্গানায় আর একটা পূর্বাঞ্চলের আমাদের পশ্চিমবঙ্গে। এখান থেকেও আমরা তুলে ফেলবো। ভারতীয় জনতা পার্টি কোন বিশেষ সম্প্রদায় জাতিকে নিয়ে রাজনীতি করে না। মোদীজির সব সময় স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হলো আমাদের সুশাসনের মূল লক্ষ্য। আমি আপনাদের বলবো, ডবল ইঞ্জিনের বাইরে কেউ যাবেন না। ডবল ইঞ্জিনের বাইরে গেলে ত্রিপুরা যেভাবে উন্নয়ন এগোচ্ছে, ঠিক বলেছেন মাননীয় প্রণজিৎ সিংহ রায় দাদা।
কারণ এই যে 5 বছর সময়কালে 2.5 বছর চলে গেছে করোনা মোকাবিলা করতে, সেই সময় লকডাউন ইত্যাদির ফলে অনেক সময় ব্যয়িত হয়েছে। তার মধ্যেও যে ধরনের উন্নয়ন হয়েছে, কৃষকদের জন্য বলুন, জনজাতিদের জন্য বলুন, মাইনরিটিসদের জন্য বলুন, মহিলাদের জন্য বলুন, শিক্ষক ছাত্রদের জন্য বলুন, কোন স্তরে বিপ্লব দেব প্রথমার্ধে, পরবর্তীকালে ডাক্তার মানিক শাহর নেতৃত্বে সুশাসন উন্নয়ন আপনারা দেখেছেন। যে বামফ্রন্টের আমলে 700 টাকা ছিল ভাতা, আজকে আমাদের সরকার 2000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। এর বাইরেও স্বনির্ভর গোষ্ঠীগুলোকে 600 কোটি টাকা স্বল্প সুদে ঋণ দান করে আমাদের মাতৃশক্তি তাকে সশক্তিকরণ করার কাজ, আত্মনির্ভর ভারত গড়ার কাজ, ভোকাল ফর লোকালের কাজ, আমাদের এই জনকল্যাণমুখী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার, যে সরকারের মন্ত্র দেশের ফার্স্ট, উন্নয়ন ফার্স্ট, সে সরকার করেছে। তাই আমি বলবো উৎসবের মতো ভোট দেবেন। এখানে হাসটার উপর জোট হয়েছে। একটা সময় সিপিএম মিছিল করত কংগ্রেসের বিরুদ্ধে, ইন্দিরা গান্ধীকে ডাইনি বলতো আর কংগ্রেসীদের পিটাতো। আজকে লজ্জা লাগে না? সেই কংগ্রেসীরা, সুদীপ বর্মনের বিরোধী সিনারা, তারা লজ্জার মাথা খেয়ে সিপিএম এর সেই রক্তাক্ত হাতগুলো ধরতে গেছেন নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। আর সুদীপ বর্মনের তো সব সময় দম বন্ধ হয়ে যায়। তিনি কংগ্রেসে ছিলেন, দম বন্ধ হয়ে গেছিল, তৃণমূলে গেলেন, সেখানে দম বন্ধ হয়ে গেল, বিজেপিতে গেলেন, বিজেপিতে এসেও আবার দম বন্ধ হয়ে গেল, তিনি আবার কংগ্রেসে গেলেন। আবার কংগ্রেসে গিয়ে এত বেশি অক্সিজেনের অভাব হলো, জিতেন চৌধুরীর পায়ে গিয়ে পড়ে গেলেন। মাত্র 13টা আসন নিয়ে আজকে নাক কান কেটে সমঝোতা করেছেন। এই সমঝোতার মূল্য কি? কংগ্রেসীদের জিজ্ঞেস করলে বলে, না না না, আমরা কোন অ্যালায়েন্স মানে জোট করিনি, আমরা আসন সমঝোতা করেছি। মানে পেটে খিদা আর মুখে লাজ দুটোই আছে। ক্ষমতার জন্য পেটে খিদা আছে আর মুখে লজ্জা আছে। কি করে বলবো নিচের তলার কংগ্রেসীদের সিপিএম এর সঙ্গে যাও? আবার সুধীর রঞ্জন মজুমদারের সময় যে মার কংগ্রেসীরা সিপিএম এর উপরে দিয়েছে চড়াম চড়াম করে, কি করে বলবো সেই সিপিএম এর বন্ধুদের চলো হাত চিহ্নের পতাকা নিয়ে মিছিল মিটিং করি? তাই আজকে এই অনৈতিক সুবিধাবাদী জোট হয়েছে। এই জিতেন চৌধুরী, সুদীপ রায় বর্মন, এদের মাথা মোটা, এদের বুদ্ধি শুদ্ধি নাই। বুদ্ধি কার আছে? মানিক সরকারের আছে। তিনি এবারে আর ভোটে লড়ার জন্য রিস্ক নেননি। বাদল চৌধুরীর বুদ্ধি আছে, তিনি ভোটে লড়ার রিস্ক নেননি। মানিকদের বুদ্ধি আছে, তার নাম মজলিসপুরে লেখার পরে আবার চুন দিয়ে মুছে দিয়েছেন, বলছেন এরা একবার বেলতলায় যায়, আর বেলতলাতে যাব না, কারণ এবারে আর হবে না, ত্রিপুরা করিতেছে, বিজেপি আইতেছে, তাই এখানে অন্য কিছু হবে না। তাই এরা বুঝে গেছে। আমি গণদেবতা জনতা জনার্দনকে বলবো, আরো 5টা বছর এই ডবল ইঞ্জিন সরকারকে দিন। কর্মসংস্থান, সুশাসন, সবকা সাথ সবকা বিকাশ, সকলকে নিয়ে এগানো এবং ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলে নয়, ভারতের মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে হবে। প্রকৃতি দুহাত ভরে ত্রিপুরা, মাতা সুন্দরী ত্রিপুরাকে দিয়ে গেছেন। সঠিকভাবে কাজে লাগিয়ে এই ত্রিপুরাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, ব্যবসা ক্ষেত্র, বাণিজ্য কেন্দ্র, নতুন নতুন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটির মতো কারিগরি বিশ্ববিদ্যালয়, এইমস এর মতো জাতীয় মানের হসপিটাল ব্যবস্থা করা, এগুলো করতে গেলে ডবল ইঞ্জিন সরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য আপনারা ত্রিপুরা তৈরি করবেন। আমরা আশা করব এবারে গতবারের রেকর্ড ভেঙে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে
এখানে আরেকবার শক্তিশালী সরকার তৈরি হবে। আমি এখান থেকে যেহেতু নলচরে যাব, আর এখানে আসার দরকার ছিল না, এমনিতেই মাটির মানুষ প্রণজিৎ সিংহ রায় অত্যন্ত জনপ্রিয়। তবু নির্বাচনের প্রাক্কালে আমরা পশ্চিমবঙ্গ ত্রিপুরা, আমরা সবাই একে অপরের ভাইয়ের মতো, আমরা একই ভাষায় কথা বলি, একই ধর্ম কর্ম সংস্কৃতি, একই রকম আমাদের সমস্ত কিছু। কেউ ত্রিপুরা থেকে কলকাতায় গেছেন, কেউ কলকাতা ত্রিপুরা থেকে কলকাতায় এসেছেন, আমাদের মধ্যে আত্মিকতা আছে। তাই আমরা সবাই আজকে এক জায়গায় মিলিত হয়েছি, পশ্চিমবঙ্গ ত্রিপুরা একসঙ্গে মিলিত হয়েছি। এখানে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ গ্রহণ করে উদয়পুর এবং আরকেপুরের জনগণকে আগামী 16 তারিখে পদ্মফুলে 2 নম্বর ইভিএম এর বোতাম টিপে প্রণজিৎ সিংহ রায়কে নির্বাচিত করার আবেদন নিয়ে আমি পরিশেষে মোদীজির স্কিমগুলোর কথা বলতে আপনাদের বলবো পৃষ্ঠা প্রমুখদের, যারা ডোর ক্যাম্পেনিং এ যাচ্ছে তাদের। স্কিম নম্বর 1, শৌচালয় মুক্ত বাড়িগুলিতে স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে মোদীজি সবাইকে শৌচালয় নির্মাণের অর্থ সাহায্য করেছেন। মোদীজি স্কিম 2, উজালা 1 এবং 2 দিয়ে আমাদের মায়েদের দিদিদের যারা রান্না করে খাওয়ান তাদের জন্য গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন মোদীজি। স্কিম নম্বর 3, প্রধানমন্ত্রী আবাস যোজনা। গত 17 ডিসেম্বর 2022 আগরতলার ঐতিহাসিক সমাবেশে মোদীজি একদিনে 4 লক্ষ বাড়ির জন্য চাবি তুলে দিয়েছেন। আর বাকি বাড়ি যাদের হয়নি, প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে পঞ্চায়েত পুরসভাগুলি সেই বাড়ি নির্মাণের কাজ আগামী 24-এর মধ্যে শেষ করে দেবে। কারণ এবারের বাজেটে 66% এই বাড়ি নির্মাণে অধিক অর্থ বরাদ্দ করেছেন মোদীজি। 69,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ হয়েছে আপনাদের সকলের মাথায় ছাদ দেওয়ার জন্য। স্কিম নম্বর 4, কৃষকদের কল্যাণে পিএম কিষাণ সম্মান নিধি। স্কিম নম্বর 5, প্রত্যেককে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম রেশনের বিনামূল্যে ব্যবস্থা করা। 2021 সালের মে মাস থেকে মোদীজির সরকার 81 কোটি ভারতবাসীকে 2 লক্ষ কোটি টাকা ব্যয়ে তাদেরকে এই রেশন দিচ্ছেন বিনামূল্যে। শেষ হয়ে যাওয়ার কথা ছিল 22 ডিসেম্বরে। ডিসেম্বর শেষ হওয়ার 4 দিন আগে আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী, বিশ্ব নেতা, তিনি ঘোষণা করলেন পুরো 23 সাল আমি মাথা পিছু 5 কেজি করে দিয়ে যাব। আপনার বাড়িতে 8 জন আছে, 40 কেজি করে চাল আর গম আনছেন, আবার আগামী দিনেও আনবেন। মোদীজি সে ব্যবস্থা করেছেন। স্কিম নম্বর 5, हर घर नल से जल, प्रत्येक घरे পরিশুদ্ধ পানীয় জল মাথা পিছু 70 লিটার। এটা জল জীবন মিশনের স্কিম। এই স্কিমের সুফল পেতে গেলে 16 তারিখে 2 নম্বর ইভিএম টিপে প্রণজিৎ সিংহ রায়কে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। পরিশেষে বলবো, পাশে চীনে চলে যান, হসপিটাল ভর্তি, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে করোনা, এখন ভরে গেছে চীনে। আবার আমেরিকার মতো উন্নত দেশ, তারা ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পারেনি। আপনার মুখেও মাস্ক নেই, আমার মুখেও মাস্ক নেই। ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা 3টা দেশীয় ভ্যাকসিন বের করেছেন, আর এই ভ্যাকসিনের জন্য অর্থের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তাই 2টো করে ভ্যাকসিন তো সবাই আমরা নিয়েইছি, কেউ কেউ 3টেও নিয়ে ফেলেছি। তাই করোনা মুক্ত ভারত হয়েছে। করোনা মুক্ত ভারত করার কারিগর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আমাদের জীবন বাঁচিয়েছেন। তাই আমরা 16 তারিখে পদ্ম ফুলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের শুভেচ্ছা আশীর্বাদ আরেকবার জ্ঞাপন করব। সকলে ভালো থাকবেন। আজকের সভাতে জল দেওয়া যায়নি, তার কারণ নির্বাচনী বিধি। কিন্তু প্রণজিৎ সিংহ রায় জিতবে, ডবল ইঞ্জিন আবার হবে। এরপরে বিজয় সংকল্প নয়, কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ হবে।
সেদিন দুটো করে লাড্ডু দু হাতে দেওয়া হবে। ডাক্তার মানিক সাহার লাড্ডু আর নরেন্দ্র মোদীর লাড্ডু, সেই দিন বিজয় উৎসব পালন হবে। কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমরা জনতা জনার্দনকে। সবাই খুব ভালো থাকবেন, জোরসে বলুন 23শে আবার, 23শে আবার, 23শে আবার। ত্রিপুরা গইতেছে, ত্রিপুরা গইতেছে, ভাগনেরা গইতেছে। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী 16 ফেব্রুয়ারি আসছে বিজেপিকে ভোট দেন। আগামী বিজেপি প্রার্থী প্রণোদিত সিংহকে বিপুল ভোটে জয় করে। मैं एक ही बात कहना चाहता हूं कि एक लोकल पार्टी त्रिपुरा में पहली बार, आज़ादी के पहले बार एक नया चीज़ करने की कोशिश कर रही है। हमने कैंडिडेट्स एक कम्युनिटी से नहीं दिया, हर कम्युनिटी से दिया है, हर धर्म के लोगों से दिया है। और हम चाहते हैं कि एक मैनिफेस्टो भी निकले जहां में एक घोषणा पत्र, जहां में सबको मालूम पड़े कि अगर हम आए तो हमारी सोच क्या है। आज तक क्या हुआ है कि मैनिफेस्टोज बाहर के लोग दिल्ली के पार्टीज आकर बनाते हैं और यहाँ में अनाउंसमेंट करते हैं, जुमलाबाजी भी बहुत